একটা মোবাইল গেম কিভাবে পুরো দক্ষিণ এশিয়ার কালচার আর অর্থনীতিকে নতুন করে তৈরি করতে পারে ভাবা যায়। চলেন আজ আমরা পাবজির সেই অবিশ্বাস্য জার্নির গল্পটাই শুনব। আসলে এটা শুধু একটা গেমের গল্প না, এটা হচ্ছে নিষেধাজ্ঞা, কামব্যাক আর একটা নতুন প্রফেশনাল জেনারেশন তৈরির গল্প। এমন এক গল্প যা লাখ লাখ তরুণের জীবনটাই বদলে দিয়েছে। সারা পৃথিবীতে এই গেমের জনপ্রিয়তাটা একবার ভাবুন তো, 1 বিলিয়নেরও বেশি ডাউনলোড। আর এই বিশাল সংখ্যার একটা বড় অংশই কিন্তু বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এসেছে। ব্যাপারটা কিন্তু শুধু ডাউনলোডে থেমে নেই, এর সাথে জড়িয়ে আছে বিশাল এক অর্থনীতি। যেমন ধরেন, ধারণা করা হচ্ছে 2025 সাল নাগাদ শুধু ভারতের অনলাইন গেমিং মার্কেটটাই হয়ে যাবে প্রায় 5.91 বিলিয়ন মার্কিন ডলারের। সংখ্যাটা শুনলেই বোঝা যায় এই ইন্ডাস্ট্রির অর্থনৈতিক পাওয়ারটা ঠিক কতটা। আর এই সংখ্যাটা তো আরও অবাক করার মতো। সারা পৃথিবীতে প্রতিদিন প্রায় 3 কোটি মানে 30 মিলিয়ন অ্যাক্টিভ প্লেয়ার এই গেমটা খেলে। মানেটা কি দাঁড়ালো? প্রতিদিন একটা ছোট্টখাটো দেশের সমান মানুষ এই ভার্চুয়াল জগতে ঢুকে পড়ছে। কিন্তু এত জনপ্রিয়তা, এত হাইপ, এটা হলো কিভাবে? এর উত্তরটা কিন্তু খুব বেশি দূরে না, আমাদের খুব কাছের অতীতেই লুকিয়ে আছে। এই টাইমলাইনটা একটু খেয়াল করেন। 2018-19 সালে যখন সবার হাতে হাতে সস্তা স্মার্টফোন আর ইন্টারনেট চলে আসলো, তখন এর যাত্রাটা শুরু হয়। কিন্তু আসল বিস্ফোরণটা ঘটে 2020-21 সালের লকডাউনে। তখন তো সবাই ঘরে বসা, আর এই গেমটাই হয়ে গেল কোটি কোটি তরুণের ভার্চুয়াল আড্ডার জায়গা। আর 2022 থেকে 2024-এর মধ্যে এটা শুধু টাইম পাস থাকল না, একেবারে প্রফেশনাল স্পোর্টসে মোড় নিল। কিন্তু এই জার্নিটা একদমই সোজা ছিল না। ঠিক এই পয়েন্টে এসে ভারত আর বাংলাদেশে গেমটার ফিউচার দুটো একেবারে আলাদা পথে চলতে শুরু করে। একদিকে ছিল নিষেধাজ্ঞা, আরেকদিকে ছিল অন্যরকম সব চ্যালেঞ্জ। ভারতে কি হলো, 2020 সালে হঠাৎ করেই ন্যাশনাল সিকিউরিটির কথা বলে পাবজি মোবাইলকে ব্যান করে দেওয়া হলো। এই একটা সিদ্ধান্তে দেশের গেমিং কমিউনিটিতে বিশাল একটা ধাক্কা লাগে, আর গেমটার গ্রোথ পুরোপুরি থেমে যায়। কিন্তু পাবলিশার ক্রাফটন তো ভারতের এত বড় একটা মার্কেট হাতছাড়া করতে রাজি ছিল না। তারা 3টা স্টেপে দারুণ একটা কামব্যাক প্ল্যান করে। প্রথমত, তারা মেনে নেয় যে ভারতের বাজারটা তাদের জন্য কতটা জরুরি। দ্বিতীয়ত, ন্যাশনাল সিকিউরিটি আর ডেটা প্রাইভেসি নিয়ে যে প্রশ্নগুলো উঠেছিল সেগুলোর সমাধান করে। আর ফাইনালি, লোকাল কালচারের সাথে মিলিয়ে ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা বিজিএমআই নামে গেমটাকে নতুন করে লঞ্চ করে। অন্যদিকে বাংলাদেশে কিন্তু চ্যালেঞ্জটা রাজনৈতিক ছিল না, ছিল টেকনিক্যাল। এমন একটা বাধা যা প্রত্যেক প্লেয়ারকে প্রতিদিন হতাশ করে তুলত। এই বাধাটা হলো লেটেন্সি বা গেমিংয়ের ভাষায় হাই পিং। আমাদের দেশের সার্ভার দূরে থাকায় বাংলাদেশি প্লেয়ারদের অ্যাভারেজ পিং থাকত 80 থেকে 120 মিলিসেকেন্ড, যেখানে অন্য দেশের প্লেয়াররা খেলত 20 থেকে 40 পিংয়ে। এই টেকনিক্যাল গ্যাপটাই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে জেতার পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এত সব বাধা পেরিয়ে দুই দেশেই এই গেমকে ঘিরে একটা শক্তিশালী নতুন অর্থনীতি তৈরি হয়ে গেছে। চলেন দেখি এই পরিবর্তনটা ঠিক কিভাবে ঘটল। আচ্ছা, বাংলাদেশের এই ডেটাগুলো একবার দেখেন, এটা কিন্তু অসাধারণ। দেশে এখন 125 জনেরও বেশি প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার আছে, যারা সব মিলিয়ে $2,63,000-এরও বেশি প্রাইজ মানি জিতেছে। আর তার প্রায় অর্ধেক মানে 48% এসেছে পাবজি মোবাইল থেকে। এমনকি আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এখন স্পোর্টসকে একটা খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে, মানে গেমিং এখন একটা সম্মানজনক পেশা। এবার একটু ভারতের দিকে তাকাই। ওখানকার অর্থনৈতিক বদলের পেছনের কারণটা বুঝতে হলে এই টার্মটা জানা জরুরি, ARPU, অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ পার পেইং ইউজার। সোজা কথায়, যারা গেমে টাকা খরচ করে তারা গড়ে ঠিক কত টাকা খরচ করছে। এই চার্টটা দেখেন, ভারতের বাজারের বদলটা একদম পরিষ্কার হয়ে যাবে। 2020 সালে একজন ভারতীয় পেইড ইউজার যেখানে গড়ে মাত্র $2 থেকে $5 খরচ করত, ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে সেই সংখ্যাটা লাভ দিয়ে $25 থেকে $30 পৌঁছাবে। এই গ্রোথটা অবিশ্বাস্য, আর এটাই প্রমাণ করে যে ইন্ডিয়ান মার্কেট এখন কতটা ম্যাচিওর আর প্রফিটেবল। সোজা কথার, ভারতের গেমিং সিনারিওটা পুরোপুরি বদলে গেছে। 2019-20 সালে যেখানে আয় তেমন ছিলই না, এখন সেখানে ইন অ্যাপ পারচেস থেকে বিশাল রেভিনিউ আসছে। ছোটখাটো টুর্নামেন্টের জায়গায় এখন বড় বড় প্রফেশনাল লিগ হচ্ছে। আগে শুধু তরুণেরা খেলত, এখন সব বয়স আর জেন্ডারের মানুষ খেলছে। আর বড় বড় গাড়ি বা কনজিউমার ব্র্যান্ডগুলো এখন এখানে স্পন্সর করার জন্য লাইন দিচ্ছে। এত সব সম্ভাবনা দেখে পাবলিশার ক্রাফটনও কিন্তু বসে নেই। তারা পুরো দক্ষিণ এশিয়ার জন্য বিশাল এক ফিউচার প্ল্যান তৈরি করেছে। যেমন
তারা ভারতে গেম ডেভেলপমেন্ট আর স্পোর্টসের জন্য $150 মিলিয়ন ইনভেস্ট করার কথা জানিয়েছে। শুধু তাই নয়, লোকাল টেক স্টার্টআপদের জন্য $669 মিলিয়ন একটা ইউনিকর্ন গ্রোথ ফান্ডও তৈরি করেছে। আর বাংলাদেশের জন্য তাদের ফোকাস হলো একদম তৃণমূল পর্যায় থেকে ট্যালেন্ট খুঁজে বের করা আর একটা সাস্টেনেবল গেমিং ইকোসিস্টেম তৈরি করা। আর এই স্লাইডটা তো খুবই ইম্পর্ট্যান্ট। 2026 সাল থেকে স্পোর্টস পুরোপুরি খেলা হবে থার্ড পার্সন পার্সপেক্টিভ বা টিপিপিতে। কেন? কারণ বেশিরভাগ সাধারণ প্লেয়ার এভাবেই খেলে। অ্যামেচারদের জন্য আসছে পাবজি মোবাইল গ্লোবাল ওপেন, আর প্রোদের জন্য $3 মিলিয়ন পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপ। টেকনোলজির দিক থেকেও বড় আপগ্রেড আসছে। আনরিয়েল ইঞ্জিন 5 ব্যবহার করে গেমের গ্রাফিক্সকে একেবারে পিসি গেমের লেভেলে নিয়ে যাওয়া হবে। এর সাথে হ্যাকারদের ধরতে আর প্লেয়ার্সদের এক্সপিরিয়েন্স আরও ভালো করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইও ব্যবহার করা হবে। তো এইসব ডেভেলপমেন্টস, ইনভেস্টমেন্ট আর প্ল্যান আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। দক্ষিণ এশিয়ার গেমিংয়ের ভবিষ্যৎ যে খুবই উজ্জ্বল তাতে কোনো সন্দেহ নেই। সরকারি সাপোর্ট বাড়লে আরও বেশি প্রফেশনাল কেরিয়ার তৈরি হবে, লোকাল ভাষায় কন্টেন্ট ক্রিয়েশন বাড়বে, আর সবচেয়ে বড় কথা 5G আর লোকাল সার্ভার এলে এই ল্যাটেন্সি বা পিংয়ের সমস্যাটা ফাইনালি শেষ হবে। কিন্তু কিছু বাস্তব চ্যালেঞ্জও তো আছে। গেমিং মানেই সময় নষ্ট, এই সামাজিক ধারণাটা বদলাতে হবে। বড় শহরগুলোর বাইরেও ভালো ইন্টারনেট আর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। আর স্পোর্টসের জন্য সাপোর্টিভ সরকারি পলিসি আরও দ্রুত কার্যকর করা দরকার। সব মিলিয়ে এত সম্ভাবনা আর চ্যালেঞ্জের ভিড়ে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, দক্ষিণ এশিয়া কি তার গেমিংয়ের স্বর্ণযুগের একদম শুরুতে দাঁড়িয়ে আছে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।